আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। দেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালের ফেব্রুয়ারি মাসের 19 তারিখ হবে আগামী বছরের পাকিস্তানে। সেই কিছু সেই বিষয়ে কিন্তু একটা খসড়া বা লিস্ট দিয়েছে আইসিসির কাছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তো ওই অনুযায়ী কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড গ্রুপ এ তে আছে এবং গ্রুপ বি তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান আছে। তো আমরা যদি একটু র্যাঙ্কিং এর হিসাব করি, বাংলাদেশ অষ্টম স্থানে আছে, ভারত প্রথম স্থানে আছে। তো 1 থেকে 6 নম্বর যদি আমরা ধরি, তখন কিন্তু ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং পাকিস্তান, নিউজিল্যান্ড। 6 নম্বর স্থান কিন্তু নিউজিল্যান্ডের। তো নিউজিল্যান্ড কিন্তু বাংলাদেশ টিমে পড়েছে। তো অনেক অনেক ভাবছে, অনেক গণমাধ্যমে দেখি খালি উল্টা পাল্টা মন্তব্য করতেছে কেন বাংলাদেশ নাকি হার্ড গ্রুপে পড়েছে। তো বাংলাদেশ যদি হার্ড গ্রুপে পড়ে, আমি ধরলাম যে পাকিস্তান আর নিউজিল্যান্ডকে কিন্তু বাংলাদেশ হারানোর ক্ষমতা রাখে পাকিস্তানের মাটিতে। কারণ আমরা জানি এটা একটা ফ্ল্যাট উইকেটে খেলা, পাকিস্তানের উইকেট গুলা কিন্তু হাই স্কোরিং হয়। কিন্তু পাকিস্তানের উইকেট গুলা কিন্তু স্পিনার, যেহেতু উপমহাদেশের উইকেট, পেস বোলাররা বেশি একটা সুবিধা পায় না, স্পিনাররা সুবিধা পায়। তো হিসাবে কিন্তু আমরা যদি এখন পাকিস্তান আর ভারতকে ভয় পাই, তখন কিন্তু আমরা তৃতীয় দল যেটা, সেটা নিউজিল্যান্ডকে পেয়েছি। নিউজিল্যান্ডকে কিন্তু আমাদের 2000 যখন 11 সালে বিশ্বকাপ হবে বাংলাদেশে, তখন কিন্তু আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম, বাংলা ওয়াশ করেছিলাম 4-0 ব্যবধানে 2010 সালের লাস্টে দিয়ে। তো নিউজিল্যান্ডকে কিন্তু আমরা আমাদের দেশের মাটিতে আরো হারিয়েছি। তো নিউজিল্যান্ড কিন্তু বাংলাদেশের বড় প্রতিপক্ষ না পাকিস্তানের মাটিতে বা বাংলাদেশের মাটিতে, যেটা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড বর্তমানে হবে। তো পাকিস্তান কিন্তু এখন ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়া, তাদেরকে হারানো চেয়ে কিন্তু পাকিস্তান আমাদের প্রতিপক্ষ, সহজ প্রতিপক্ষ। আমরা জানি পাকিস্তান রিসেন্টলি তারা তেমন ভাবে ফর্মে নেই। তো এখন যদি আমরা ওই গ্রুপে পড়তাম, ওই গ্রুপে পড়লে কিন্তু আমাদের সাথে আফগানিস্তান থাকতো না। যেহেতু আফগানিস্তান সপ্তম স্থানে, আমরা অষ্টম স্থানে। তো আইসিসি কিন্তু এইগুলা দেখে তারপর অনুমোদন দিবে যে 1, 2, 3, 4 যদি এক গ্রুপে হয়, 5, 6, 7, 8 আর আরেক গ্রুপে জীবনও হবে না। তখন কিন্তু বাংলাদেশের সাথে আফগানিস্তানের খেলা করার কথা ছিল। তো বাংলাদেশের সাথে যদি আফগানিস্তানের খেলা পড়ে, তখন কিন্তু হার্ড 4টা টিম এক গ্রুপে পড়বে। তো বাংলাদেশ আফগানিস্তান তুলনামূলক পিছিয়ে, আর 2টা টিম ইজিলি সেমিফাইনাল উঠবে। এটাও কিন্তু গ্রুপ হবে না। তো বাংলাদেশকে যদি আমি ওই গ্রুপে নিয়ে যাই, আফগানিস্তানকে যদি এই গ্রুপে আনি, তখন কিন্তু বাংলাদেশ খেলতে হবে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। তো সাউথ আফ্রিকার সাথে আপনারা জিতবেন এই ফ্ল্যাট উইকেটে। পাকিস্তানের মাটিতে সাউথ আফ্রিকা আমরা জানি হাই স্কোরিং, তারা যদি 350-400 রানের, সেটাও কিন্তু তারা করার ক্ষমতা রাখে এই উইকেটে। আর পাকিস্তানের পিচ গুলার মধ্যে মিনিমাম 300-350 রান প্রত্যেকটা ম্যাচে হয়ে যায়। তো অস্ট্রেলিয়ার সাথে আপনি কি পারবেন 300-350 রান নিতে, নাকি ইংল্যান্ডের সাথে পারবেন না। তো এই গ্রুপে কিন্তু আপনি নিউজিল্যান্ডকে 300 রানের আগে বেঁধে ফেলা, বা বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে 300 রান চেস করে জিতা, বা আগে ব্যাটিং করে বাংলাদেশ 300 রান নেওয়ার ক্ষমতা রাখে নিউজিল্যান্ডের সাথে। সেটা কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকার সাথে রাখে না। তারপরে আমাদের শুধু একটা ম্যাচ জিততে হবে পাকিস্তানের সাথে। যদিও পাকিস্তান স্বাগতিক দল হিসাবে খেলবে। পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপের যেমন দেখি, তারা গত ওই যে ভারত বিশ্বকাপ 23 সালে ভালো ফর্মে ছিল না, তারা কিন্তু ইন্ডিয়ার সাথে 150 রানও করতে পারেনি। তাদের ব্যাটিং স্তম্ভ যাকে বলা হয়, বাবর আজম বা রিজওয়ান, তারা যদি 2টা উইকেট বাংলাদেশ কোনোভাবে নিতে পারে, তখন কিন্তু পাকিস্তানের কমর ভেঙে যাবে। তো পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশের 2-3টা উইকেট নিয়ে জয়লাভ করা সম্ভব, যেটা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকার সাথে সম্ভব না, বা নিউজিল্যান্ডের সাথে সম্ভব। এবার আসেন ভারতের সাথে কিন্তু আমরা 2022 সালে আমরা সিরিজ জিতেছি মিরপুরে, আমাদের দিকে খেলতে এসেছিল ভারত। তো ভারতের কি আমরা হারিয়ে দিতে পারবো, সেটাও কিন্তু আমাদের অবাস্তব কিছু না, বাস্তব হতে পারে। আর আমার মনে হয় ভারত বলেছে যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির দল পাঠাই, তারা ফুল শক্তির দল পাঠাবে না। যেহেতু আইসিসি ইভেন্ট, তারা চাইবে ফুল শক্তির দল পাঠাতে। আবার ভারত পাকিস্তানে নাও আসতে পারে, সেটা কিন্তু অন্য ভেন্যুতে হতে পারে। তো পাকিস্তান 2023 সালে বলছিল আমরা বিশ্বকাপ খেলবো না যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে এসে না খেলে। তো সেই হিসাবে কিন্তু ভারত আশ্বাস দিয়েছিল যে আমরা খেলবো চ্যাম্পিয়ন্স ট্রফি। তো এখন ভারত যদি তাদের কথা দিয়ে, কথা রাখে, কমিটমেন্ট ঠিক রাখে, তখন কিন্তু ভারত পাকিস্তানে এসে খেলার কথা। যদি পাকিস্তানে এসে ভারত খেলে, তখন কিন্তু ভারত পাকিস্তানের এই উইকেট গুলাই কিন্তু অনেকদিন করে না। বিশেষ করে 2008 সালের পর থেকে বিগত 16 বছর পরে কিন্তু পাকিস্তানে যাবে ভারত। তো 16 বছর যদি আপনি কোনো ম্যাচে, কোনো দেশে যদি না যান, কোনো দেশের উইকেট সম্বন্ধে, কন্ডিশন সম্বন্ধে না জানেন, তখন কিন্তু আপনি ম্যাচ হারতে পারেন বা খারাপ করতে পারেন, এটা স্বাভাবিক। আর ভারতকে কিন্তু আমরা 2007 সালে বিশ্বকাপে হারিয়েছি।
তো ভারতকে আমরা এত শক্ত প্রতিপক্ষ ধরতে পারবো না, কারণ আমাদের শক্ত প্রতিপক্ষ বিশেষ করে বর্তমানের এই ওয়ানডে বিশ্বকাপের যুগে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা, ওদের সাথে কিন্তু আমরা কোনোভাবে পাত্তা পাই না। যদিও ইংল্যান্ড তুলনামূলক একটু পিছিয়ে, আইসিসি ইভেন্টে ইংল্যান্ডের আমরা একাধিকভাবে হারিয়েছি, আর ইংল্যান্ড গত 2023 বিশ্বকাপে কিন্তু ভালো খেলতে পারেনি। তো ইংল্যান্ড কিন্তু এবার ওই দলটা নিয়ে আসবে তা কিন্তু না। ইংল্যান্ড 2023 সালে কিন্তু বাউন্স উইকেটে খেলে এসেছিল ভারতের সাথে ওয়ানডে বিশ্বকাপ খেলার আগে। তারা কিন্তু এবার ওই প্রস্তুতি নিবে না, তারা কিন্তু অন্যরকম প্রস্তুতি নিবে। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে উপমহাদেশীয় কোন দেশের সাথে তারা সিরিজ খেলবে, যেহেতু ফেব্রুয়ারিতে খেলা, জানুয়ারি বা টি-20 আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তো আমার মনে হয় বাংলাদেশ এই গ্রুপে পরে একটু ভালো হয়েছে, কারণ আমরা নিউজিল্যান্ডকে যদি হারাতে পারি আর একটা ম্যাচ হারাতে হবে, ভারত পাকিস্তান যে কোনো একটা দল হয়, তখন কিন্তু আমরা সেমিফাইনালে যেতে পারবো। আর বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে এত দূর আশা করা সম্ভব না, কারণ আমরা যদি একটা জয় পাই নিউজিল্যান্ডের সাথে, সেটা আমাদের অনেক বড় কিছু হবে। আমরা বলতে পারবো যে আমরা একটা পরাশক্তি নিউজিল্যান্ডকে হারিয়েছি। তো নিউজিল্যান্ডকে ছাড়া যদি আমরা এই গ্রুপে আফগানিস্তান ছাড়া অন্য একটা দলকে আনতাম, তখন কিন্তু দলটা আরো কঠিন হতো। ধরেন ইংল্যান্ড, বাংলাদেশের প্রতিপক্ষ, তো ইংল্যান্ডকে আপনার কি, ইংল্যান্ডের থেকে কিন্তু সহজ প্রতিপক্ষ নিউজিল্যান্ড বর্তমানে ক্রিকেট বিবেচনায়। তো আমরা যেই গ্রুপে পড়েছি বাংলাদেশ, সেটা যদি আইসিসি যদি অনুমোদন দেয়, যেহেতু পাকিস্তান লিস্টটা দিয়েছে, আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে এদিকে, যদি এটা অনুমতি দেয় আমার মনে হয় বাংলাদেশ বেনিফিট হবে। কারণ বাংলাদেশ দল নিউজিল্যান্ডের সাথে খেলা করবে, একটা ম্যাচ বাংলাদেশ 40% জিতার সম্ভাবনা আছে, যদিও 60% হারার সম্ভাবনা আছে। আর ভারতের সাথে 20% জেতার সম্ভাবনা আছে, পাকিস্তানের সাথেও কিন্তু 20% জেতার সম্ভাবনা আছে। যেহেতু পাকিস্তান স্বাগতিক দল হিসাবে খেলবে, তাদের উইকেট গুলো কিন্তু তারা ভালো জানে। বিশেষ করে বাবর আজম কিন্তু 1 বছর আগে অস্ট্রেলিয়ার সাথে একটা সিরিজ খেলেছিল, ব্যাট করতে নামলে কিন্তু সে সেঞ্চুরি, টানা 3 সেঞ্চুরি করে কিন্তু 4র্থ সেঞ্চুরি পর্যায়ে সে চলে গেছিল। তো এই জন্য বলেছি বাবর আজম আর রেজওয়ান, তাদেরকে যদি বাংলাদেশ আটকাতে পারে, তখন কিন্তু বাংলাদেশ ম্যাচের মধ্যে অন্যরকম কিছু করতে পারবে। আমরা জানি পাকিস্তান কিন্তু পেস নির্ভরশীল একটা দল, পাকিস্তানের আহামরি স্পিনার লাইন কিন্তু এত ভালো নয়। তো পাকিস্তানের এই উইকেট গুলো কিন্তু পেস বোলাররা তুলনামূলক ভাবে একটু কম সুবিধা পায়, যেহেতু ব্লাড উইকেট। তো তাদেরকে যদি আমরা হিসাব কিতাব করে খেলতে পারি, তখন কিন্তু অন্য কিছু হতে পারে। তো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে ভালো একটা দল পাঠাবে, কানা ল্যাংড়া কুড়া, যারা অচল, যারা ফর্মে নেই, এরকম পাঠাবেন এটা আশা রাখতেছি। কারণ যে যখন ফর্মে থাকবে সেই খেলবে, এটাই স্বাভাবিক। আমরা দেখেছি সচিন টেন্ডুলকার, সেও কিন্তু অফ ফর্মের জন্য দলের বাইরে কিছুদিন ছিল। বিরাট কোহলির মতো প্লেয়ারও কিন্তু অফ ফর্মের জন্য কিছুদিন সেঞ্চুরি পায়নি, তাকে রেখে বাদ দেয়নি, তাকে রেখে কিন্তু স্কোয়াড ঘোষণা করেছে। তারপর আমরা সৌরভ গাঙ্গুলিকে আমরা দেখেছি 2003 সালে অধিনায়ক থাকার পরও সে দল থেকে বাদ দিয়েছে। 2007 বিশ্বকাপে তার আসার কথাই না, তাও অনেক মতে কষ্ট করে সে দলে ছিল। সৌরভ গাঙ্গুলি কিন্তু 2003 সালে ভারতকে নেতৃত্ব দিয়েছে, তারপরে কিন্তু সে 4-5 সালে কিন্তু দলে ছিল না, টেস্টেও না, ওয়ানডেতেও না। তারপরে কিন্তু 2007 সালে বিশ্বকাপ অনেক টানা হেসরা ঝগড়া করার পরে কিন্তু সে দলে এসেছে। তো দা ওয়ার্ল্ড খ্যাত রাহুল দ্রাবিড়, সেও কিন্তু ফর্মহীনতায় ভুগছিল অনেকদিন। আমরা দেখেছি এশিয়া কাপের মধ্যে সে একটা সামান্য, যখন রাহুল দ্রাবিড় কিপিং করতো, সে একটা রান আউট করতে পারেনি দেখে কিন্তু ইজিলি রান আউট, 2 ব্যাটসম্যান নন স্ট্রাইকে, সে কিন্তু বলটা ধরে খালি স্টাম্পে লাগাবে, সে আউটটা করতে পারেনি দেখে কিন্তু সে পরে উইকেট কিপিং ছেড়ে দেয়, তারপর কিছুদিন বিশ্রামেও চলে যায়, তারপর আবার আসে। তো এরকম ব্রায়ান লারা, সেও কিন্তু অনেক সময় ফর্মে ছিল না, যেটা বাংলাদেশের ওপেনার শাহরিয়ার নাফিস, তার ঘরেও কিন্তু ব্রায়ান লারা এবং সচিন টেন্ডুলকার উপরে ছিল। এক ক্যালেন্ডার ইয়ারে সে কিন্তু 1000 রান প্লাস করেছিল। তো ফর্ম যাদের থাকবে তারাই ক্রিকেট খেলবে, তারাই জাতীয় দলে খেলবে, এটাই কিন্তু নিয়ম, সব দেশের প্লেয়াররা কিন্তু এটাই করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।